চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আরো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। এটি তোমাদের এসএসসি সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 এবং 9.2 অনুশীলনী থেকে, যেটি চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছিল। তো যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করার আগে তোমাদেরকে উদ্দীপকটুকু ভালোভাবে পড়ে নিতে হবে। তো চলো আমরা সবার আগে এই উদ্দীপকটুকু ভালোভাবে পড়ে নিই। কি লেখা আছে দেখো, ত্রিভুজ এবিসিএ এ কোণ এক সমকোণ এবং সাইন বিটা ইকুয়াল টু কত, হাফ দেওয়া আছে। এবং সেই সাথে আরও একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটি হচ্ছে কস থিটা প্লাস 5 ইন্টু কস থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু পি। তো দেখো এই দুইটাই ইনফরমেশন এখানে দেওয়া আছে, আর এই দুইটা ইনফরমেশনের সাহায্যে আমাকে এই ক, খ এবং গ এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো চলো সবার প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা দেখে ফেলি। দেখো ক নম্বর প্রশ্নটাতে কি লেখা আছে, প্রমাণ করো যে কট এ ইন্টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু, আমাকে প্রমাণ করতে হবে কসে। তোমরা খেয়াল করে দেখবে যে এই প্রশ্নটির সমাধান করার জন্য কিন্তু এখানকার কোনো উদ্দীপকই কাজে লাগবে না। কেন লাগবে না তার জন্য আমি তোমাদেরকে বলি। দেখো এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে সেটা আছে বিটা, আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি কস থিটা, তারপরে এখানে সাইন থিটা এই ধরনের। কিন্তু এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতের সাথে যে কোণটার কথা উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে এ। দেখো কোনো ইনফরমেশনের মধ্যে কিন্তু এ নেই, কাজেই আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদের এই ইনফরমেশনগুলোর প্রয়োজন নেই। তো এইটা প্রমাণ করার জন্য তোমরা সবার প্রথমে এই বাম পক্ষটুকু তুলে নেবা। বাম পক্ষটুকু তুলে নিয়ে এটুকু যদি তোমরা অ্যানালাইসিস করো, তাহলে অ্যানালাইসিস করতে করতে গিয়ে সবার শেষে কি আসবে, কস এ আসবে। আর যদি কস এ চলে আসে তাহলেই তোমাদের এই জিনিসটা প্রমাণিত হয়ে গেল। তো চলো আমরা এটা প্রমাণ করে ফেলি। তো ক নম্বরটা প্রমাণ করার জন্য তোমরা ক নাম্বার লিখে সবার প্রথমে এই বাম পক্ষের অংশটুকু তুলে নেবা। তাহলে কি বাম পক্ষ লিখে নিই, বাম পক্ষ। বাম পক্ষ লিখে এখানে কি দেওয়া আছে, কট এ। কট এ দিয়ে কি দেওয়া আছে, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ। দেখো ত্রিকোণমিতি যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করার জন্য তোমাদের প্রথম যে অস্ত্রগুলো হচ্ছে সেই অস্ত্রগুলো হচ্ছে এখানকার সূত্রগুলোকে মনে রাখা। সূত্রগুলোকে মনে রাখা এবং সেই সাথে সূত্রগুলোকে অ্যানালাইসিস করে একাধিক সূত্র নিজে প্রতিষ্ঠা করা। যেমন তোমরা জানো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে এখানে লেখা যায় সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা। অনুরূপভাবে আমরা এখানে কস স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি, কস স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি, মানে কস স্কয়ারটা রয়ে গেল আর এটাকে এই পাশে পাঠিয়ে দিলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। জাস্ট এই যে মেন সূত্রটা রয়েছে এই মেন সূত্র থেকে এই দুইটা সূত্র অ্যানালাইসিস করে তোমাদেরকে লিখতে পারার এবিলিটি অর্জন করতে হবে। এরূপে আরো দুটি সূত্র রয়েছে, তোমরা জানো, একটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং আরও একটি রয়েছে সেটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই 2 নম্বর সূত্রটি থেকে এভাবে যদি তোমরা অ্যানালাইসিস করো এখান থেকে দুটি তৈরি করা যাবে এবং 3 নম্বর থেকে দুটি তৈরি করা যাবে। যদি তোমাদের এটা প্র্যাকটিস করা না থাকে, প্রয়োজনে প্র্যাকটিস করে তোমরা বিষয়গুলোকে একটু ক্লিয়ার করে নিবে। তো এখন তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে এই কট, আমি এখানে কট এ রেখে দিলাম আর এই রুটও রেখে দিলাম 1 মাইনাস কস স্কয়ার থিটা। তোমরা যদি দেখো এই সাইন স্কয়ার থিটার সূত্রটাকে যদি অ্যানালাইসিস করে এই জায়গায় তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই যে 1 মাইনাস কস স্কয়ার থিটা, তো 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যেতে পারে, সাইন স্কয়ার থিটা লেখা যেতে পারে। সো আমি এখানে কি করব, সাইন স্কয়ার থিটা লিখে দিব। আর কটের একটা ব্যাপার তোমরা খেয়াল করো, কটকে আমরা কিন্তু কস থিটা বাই সাইন থিটা লিখতে পারি, আর এখানে থিটা দেওয়া যাবে না কারণ এখানে কোণটা দেওয়া আছে এ, কাজে আমাকে এ দেওয়া লাগলো, এবং এখানে কি ছিল সাইন এ, আমরা সাইনে দিব। আর এই জায়গায় দেখো তোমরা এই যে সাইন স্কয়ারের স্কয়ার এবং রুট আমরা কেটে দিতে পারি। তো এখানে যদি আমরা কেটে দিই তাহলে শুধুই মাত্র কি থাকবে, সাইনে থাকবে। তো এখন যদি আমরা সাইনে এটা উপরের দিকের এটা নিচের দিকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের কাছে এখানে অবশিষ্ট থাকে কে, শুধুই মাত্র কসে। আর তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের কিন্তু কসে প্রমাণ করতে বলেছিল, সো আমরা কিন্তু ডান পক্ষটা পেয়ে গেছি। আর এখানে তোমরা কি করবে, প্রমাণিত লিখে দিবে। জাস্ট এতটুকুই হচ্ছে এই ক নাম্বারটুকুর সমাধান। আশা করি তোমরা এই ক নাম্বার সমাধানটুকু বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করে ফেলি। কি লেখা আছে খ নম্বর প্রশ্নটি দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কয়ার সি প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার সি ইকুয়াল টু 1। দেখো এখানকার এই বাম পক্ষের ইনফরমেশন থেকে মূলত তোমাদেরকে কি করতে হবে, এই 1 বের করতে হবে।
কিন্তু এই 1 বের করাই বড় কথা না, তোমাদের মূল কাজ হচ্ছে এই ইনফরমেশনগুলোকে নিয়ে প্ল্যান করা এবং অঙ্কটির নেচার সম্পর্কে জানার চেষ্টা করা। কিন্তু তোমাদের জ্ঞাতার্থে একটি ইনফরমেশন আমি শেয়ার করতেছি, এই অঙ্কটি কিন্তু তোমাদের 9.1 অনুশীলনীর 8 নম্বর উদাহরণের অঙ্কটি। কিন্তু 8 নম্বর উদাহরণে যে নিয়মে ওখানে করে দেওয়া রয়েছে সেই নিয়মে যদি তুমি এখানে সমাধান করো তাহলে একটিও মার্ক পাবা না। তো কেন 1 মার্কও তোমরা পাবো না, এটাই আসলে মূলত আজকে আমরা এখানে শিখবো। তো এটার জন্য তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলেছে উদ্দীপকের আলোকে, আর উদাহরণে কিন্তু কোনো উদ্দীপক দেওয়া ছিল না। কাজেই উদাহরণে যে নিয়মে করেছে এখানে কিন্তু সেই নিয়মে হবে না। তোমাদেরকে উদ্দীপক যেহেতু ব্যবহার করতে বলেছে তাহলে উদ্দীপকের দিকে তোমাকে যেতে হবে। এখানে যেহেতু সি, তাহলে আমরা এই 2 নম্বর যে উদ্দীপকটা দেওয়া রয়েছে এই 2 নম্বর উদ্দীপকের সাহায্যে এটা প্রমাণ হবে না, কারণ 2 নম্বর উদ্দীপকের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে যে কোণটার কথা বলা আছে সেটা হচ্ছে থেটা কোণ, আর এখানে থেটা কোণ নাই, বরং এখানে সি কোণ দেওয়া আছে। তো নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে 1 নম্বর উদ্দীপকটির সাহায্য নিতে হবে। তো চলো 1 নম্বর উদ্দীপকটি আরো একবার আমরা পড়ে ফেলি। কি লেখা আছে দেখো তোমরা, ত্রিভুজ এবিসি এ কোণ এক সমকোণ এবং সাইন বি কোণ ইকুয়াল টু হাফ। তো এই ইনফরমেশনের সাহায্যেই মূলত আমাদেরকে এই খ নাম্বার এই বাম পক্ষটুকু থেকে 1 বের করতে হবে। তো এটার জন্য আমরা চলো সবার আগে আমরা ত্রিভুজটা এঁকে ফেলি। তাহলে ত্রিভুজটা নিশ্চয়ই সমকোণ অঙ্কন করতে হবে এবং এ কোণ এক সমকোণ দিয়েছে যেহেতু, কাজেই আমরা এইখানে এ আমরা দিতে বাধ্য। এখানে যখন এ দিব তাহলে আমরা স্বাভাবিকভাবে এটাকে যদি লম্ব ধরতে চাই তাহলে এখানে কিন্তু আমাদের বি কোণ বলতে হবে, কেননা যে কোণের কথা এখানে উল্লেখ করবে সেই কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তাহলে এখানে যেহেতু বি কোণের কথা বলেছে, এই যে এখানে সাইন বি ইকুয়াল টু হাফ যে দেওয়া আছে সেই জায়গা থেকেই আমাদেরকে এই জন্য, আর এইখানে আমরা কি করব, এই বি কোণ দিব, কারণ এখানে যে আমাদের মানটা দেওয়া আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতটার সাথে বি কোণটা এখানে উল্লেখ করা হয়েছে, যার কারণে এই জায়গায় আমরা যদি বি কোণ দিয়ে থাকি তাহলে এই বাহুটাকে আমরা লম্ব হিসেবে কাউন্ট করতে পারবো, আর এটাকে যদি আমি লম্ব হিসেবে কাউন্ট করি এই জায়গায় সি আমাদেরকে দিতে হবে। এখন তোমাদের মনে হতে পারে কেন এটা লম্ব হবে, কারণ যে কোণটার কথা বলবে সেই কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তোমাদের যদি মনে না থাকে তাহলে এভাবে তোমরা একটু মার্কিং করে নিবে এবং পরীক্ষার খাতায় এই ব্যাপারটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমি তোমাদের বোঝানোর জন্য মূলত সাজেস্ট করতেছি, কিন্তু পরীক্ষার খাতায় ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবা। তো এটা যদি লম্ব হয়ে যায় তাহলে তোমরা জানো যে সমকোণ সংলগ্ন দুটি বাহুর একটি হচ্ছে লম্ব, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো এইটি হচ্ছে কিন্তু ভূমি। কিন্তু মনে রাখতে হবে এটা বি কোণের সাপেক্ষে এটা লম্ব এবং এটা হচ্ছে ভূমি। তো এটা সমাধান করার জন্য খ নম্বরটা আমরা লিখে নিই। খ নম্বর লিখে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে, সাইন বি ইকুয়াল টু কত দেওয়া আছে, হাফ দেওয়া আছে। আর ত্রিভুজ এবি সি এ কোণটা দেওয়া আছে কত, এক সমকোণ। তোমরা নিশ্চয়ই সাইন এর ত্রিকোণমিতিক অনুপাতটা জানো যে লম্ব বাই অতিভুজ। তাহলে যেহেতু সাইন বি ইকুয়াল টু 1/2 দেওয়া আছে, নিশ্চয়ই এই 1টা হচ্ছে লম্ব, তার মানে তোমরা এখানে এটা এসির মান কত পাচ্ছ, 1 পাচ্ছ, এবং 2 হচ্ছে অতিভুজ, তার মানে এখানে অতিভুজ চিত্রে হচ্ছে বিসি এবং এটার মান হচ্ছে কত, 2। তাহলে এখন দেখো তোমরা কিন্তু এবির মানটা পাচ্ছ না, কাজে এবির মানটা তোমরা যদি পেতে চাও তাহলে এখানে আমরা যদি পিথাগোরাসের সূত্র ফেলাই দিই তাহলে আমরা এবির মানটা পেয়ে যাব। কাজে আমরা লিখতে পারি এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের অনুসারে পাই। তাহলে কি পাবো তোমরা জানো যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখন দেখো অতিভুজের মান কত দেওয়া আছে, এখানে 2 এর স্কোয়ার তোমরা দিলা, আর এসির মান 1 এর স্কোয়ার দিলা, এবির মান আমি পেতে চাই তাহলে এবি স্কোয়ার বসে গেল। তাহলে এখানে কত হবে, 4 হবে, আর এখানে 1 হবে, সেই 1টাকে বাম পাশে পার করে নিলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে এবি স্কোয়ার। তো আমরা এবি স্কোয়ার সমান সমান কি পাই, এখানে দেখো 3 পাই। তারপরে আমরা এখানে অতএব দিয়ে করতে পারি, সেটা হচ্ছে এবি ইকুয়াল টু কত, দেখো স্কোয়ারটা এই পাশে আসলে √3 হবে। তাহলে তোমরা জানলা এই যে ভূমির মান এটা কিন্তু √3 হলো। তো এখন দেখো এই ত্রিভুজের কিন্তু আমরা তিনটা যে বাহু দেওয়া আছে তিনটা বাহুই কিন্তু পেয়ে গেলাম। তো এখন আমাদেরকে এই বাম পক্ষের কাজটুকু করার জন্য এই যে সাইন স্কয়ার সি এটা বের করে রাখতে হবে, আর এটা করার জন্য তোমরা
নিচে নিচে যাবা, আমার জায়গা না থাকার কারণে আমি ডান পক্ষে গেলাম এবং এখানে লিখলাম এখন। এখন দিয়ে আমরা কি করব, এই সাইন সির মানটা বের করব। তো এখানে তোমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবা, সেটি হচ্ছে দেখো যখন আমাদের মানটা দেওয়া ছিল তখন কিন্তু বি কোণ দেওয়া ছিল, আর এই বি কোণের জন্য আমাদেরকে লম্ব ধরতে হয়েছিল কিন্তু এসি। মনে রাখবা বি কোণের জন্য লম্ব এসি, কিন্তু এখন যেটা আমরা বের করতে চাই সেটি হচ্ছে সি কোণের সাপেক্ষে। সি কোণের সাপেক্ষে অর্থাৎ এই যে এখানের যে কোণটা রয়েছে এই কোণটার সাপেক্ষে যখন আমি বের করতে চাইবো তখন কিন্তু মনে রাখতে হবে যে এই সি কোণের ঠিক বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এইটিই ছিল মূলত ক্রিটিক্যাল বিষয়। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কি করবে, উদাহরণের 8 নম্বরটার মতো করে দেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু 1 নম্বরও পাবে না। আশা করি তোমরা এই ট্রিকটি ধরতে পেরেছ। তো এটা যদি তখন লম্ব হয়ে যায়, নিশ্চয়ই তখন এটা হয়ে যাবে কিন্তু ভূমি। এটা হবে ভূমি, কেননা সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি হচ্ছে লম্ব, অপরটি হচ্ছে ভূমি। দেখো এটা যখন লম্ব হবে তাহলে নিশ্চয়ই এটা ভূমি হবে। দেখো যখন আমরা মানটা বের করেছিলাম এবির, তখন কিন্তু আমরা লম্ব হিসেবে এসি কে ধরেছিলাম। কেন ধরেছিলাম? কারণ তখন বি কোণের কথা বলা হয়েছিল, যে ইনফরমেশনটুকু আমার দেওয়া ছিল সেই ইনফরমেশনটুকু বি কোণের কথা উল্লেখ করেছে, তখন আমার লম্ব এসি। কিন্তু এখন আমাদের চাচ্ছে কি সি কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত, কাজেই এবার সি কোণের সাপেক্ষে তোমাকে লম্ব সিলেক্ট করতে হবে। তাহলে সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে এসি, আর অতিভুজটা অতিভুজেই রয়ে গেল। তো তাহলে সেই হিসেবে আমরা এখন কি করব, এখন জানি আমরা যে সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ। আমি লম্ব বাই অতিভুজ লিখলাম না, লম্বের জায়গায় আমরা কি দিলাম, এবি দিলাম, আর অতিভুজের জায়গায় কি এখানে বিসি। তাহলে এবির মান এই জায়গায় বসিয়ে দিই, এবির মান কিন্তু √3 যেটা আমরা একটু আগে বের করেছিলাম, এবং বিসির মানটা কত 2, এখানে আমরা 2 বসিয়ে দিলাম। তো আমরা সাইন সির মানটা পেয়ে গেলাম √3/2। অনুরূপভাবে আমরা এখন কি করব, tan সি এর মানটা বের করে নেব। তো tan সির বেলায় আমরা জানি tan সমান সমান লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হিসেবে আমাকে এবি কে নিতে হচ্ছে, আমি এবি নিলাম, আর ভূমি হচ্ছে আমার এসি, আমি এসি দিলাম। তো এবির মান কত দেওয়া আছে এখানে √3, আমি √3 দিলাম, আর এখানে এসির মান দেওয়া আছে 1, আমরা 1 দিলাম। তোমরা অনেক সময় এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো ঠিকঠাক মতো বসাতে পারো না, কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার জন্য 3টি লাইন বা 3টি ট্রিক দেওয়া আছে। এই লাইনগুলো প্রয়োজনে তোমরা পড়ে নিবা বা জেনে নিবা। লাইন 3টি হচ্ছে, সাগরে লবণ আছে, সাগরের জন্য সাইন বলে, লম্ব লবণের জন্য লম্ব বলে, আছের জন্য অতিভুজ বলে, এবং টেনের জন্য বলে টেরা, লম্বা, ভূত। এই লাইনগুলো শুনতে একটু ওড মনে হলেও কিন্তু আসলে অনেক উপকারী। টেরা থেকে টেন বলার চেষ্টা করে, লম্বা থেকে লম্ব বলার চেষ্টা করে, ভূত থেকে ভূমি বলার চেষ্টা করে। তার মানে টেন সমান সমান লম্ব বাই ভূমি। তো আরেকটি রয়েছে, কবরে ভূত রয়েছে কসের জন্য, সেটা মূলত কবরে ভূত আছে, কবরের জন্য কস ধরে, ভূতের জন্য ভূমি ধরে, আর আছের জন্য অতিভুজ ধরে। অনেকে আবার আছের জায়গায় অনেক বলার চেষ্টা করে। আসলে এগুলো কোনো পাঠ্য বইয়ের নিয়ম না, বা আসলে পাঠ্য বই স্বীকৃতি না, আসলে এগুলো হচ্ছে ট্রিক। কিন্তু এই লাইনগুলো মনে রাখলে আমাদের অনেকটাই কি করে উপকার করে। তো যাই হোক, এখন আমরা আসব এই বাম পক্ষের কাজ করতে। তো আমরা এখন কি করব, বাম পক্ষটা লিখে ফেলি। তো লিখি বাম পক্ষ। বাম পক্ষ কি দেওয়া আছে, 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি, আর এখানে কি দেওয়া আছে, যোগ 1/2 প্লাস টেন স্কোয়ার সি। তো এখন আমরা কি করব, 1 দিলাম, আর এখানে 2, আর এই যে সাইনের মানটা আমরা এখানে বসে দিই, কত, সাইনের মান 3/2। আর এখানে আমরা শুধুমাত্র সাইনের মান বের করেছি, কিন্তু অঙ্কের মধ্যে আমাদের স্কোয়ার রয়েছে, যার কারণে আমরা এখানে স্কোয়ার দেব। যোগ দেওয়ার পরে 1 উপরে দিলাম, আর এখানে 2, এখানে 10 এর মান কত দেওয়া আছে, এটা তোমরা কিন্তু √3 অনলি লিখতে পারো। তাহলে আমি এখানে √3 লিখলাম, কারণ নিচের 1 এর কিন্তু দাম নাই। তো এটারও স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন উপরের দিকে আমাদের 1 ছিল, 1 থেকে গেল, আর নিচের দিকে কি হবে, এখানে 2 মাইনাস, এখানে √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3, আর নিচের দিকে এখানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, এন্ড প্লাস আছে, প্লাস দিলাম, 1 বাই, এখানে 2 রয়েছে, 2 দিলাম, আর এখানে √3 এর স্কোয়ার মানে 3। তো এর জন্য আমি ব্যাপারটাকে একটু উঠিয়ে দিচ্ছি। তো এখন আমরা কি করব, জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে উপরে 1 রয়েছে, 1 দিলাম, আর এটা আমাদেরকে বিয়োগ করতে হবে, এই জন্য লসাগু 4 করতে হবে, 4 দুগুণে কত হবে, 8 হবে, মাইনাস 4 দিয়ে 4কে ভাগ দিলে 1 পাওয়া যাবে, 1 দিয়ে 3কে গুণন দিতে হয়, দিলাম আমরা। আর এখানে কত রয়েছে, 1 বাই, এখানে কত হবে, 5 হবে, আমরা 5 দিয়ে দিলাম। এগেইন এখানে আমাদের উপরে 1 হবে, 1 দিলাম, আর এখানে 8 থেকে 3 বাদ দিলে
কত হবে 5 হবে, 5 বাই কত 4, তারপরে এখানে 1/5 রয়েছে, 5 দিয়ে দিলাম। আর এখানে যে আমাদের 1 রয়েছে 1 দিয়ে দিলাম। আর এখানে মেইন যে ভাগটা রয়েছে এটা গুণ হয়ে গেল, 4 গেল উপরে, নিচে আসলো কত 5। আমরা জানি যে ভাগ যখন গুণ হয়ে যায় তখন নিচের ভগ্নাংশটি উল্টে যায়। তো যোগ 1 বাই কত এখানে 5, 5 দিয়ে দিলাম। তো এখানে 1 আর 4 গুণ করলে 4 হবে, নিচে এখানে 5, 5 দিলাম, আর ওখানে 1/5। তো এই দুটো যদি আমরা যোগ করতে চাই, আমি ডান পাশে করে দিচ্ছি। তো এই দুটো যদি আমরা যোগ করতে চাই আমাদেরকে আবারও কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 5, আমরা 5 দিলাম। এই 5 দিয়ে এটাকে 5 কে ভাগ দিলে 1 পাওয়া যাবে, 1 দিয়ে এটাকে গুণ দেবো, তাহলে কত হবে 4 হবে। আর আবারও এই 5 দিয়ে এই 5 কে ভাগ দিতে হবে, কত পাবো 1, এই 1 দিয়ে এটাকে গুণ দেবো, তাহলে কত পাবো 1। তাহলে 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 5, এন্ড এখানে কত রয়েছে 5। তো 5 এন্ড 5 যদি আমি কেটে দিই দ্যাট ইজ 1। আর এটাই ছিল আমার ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন উদাহরণ 8 নম্বরের মতো করে অ্যান্সার করলে বা সমাধান করলে এই প্রশ্নটির সমাধান গ্রহণযোগ্য হবে না। তো মূলত এই কারণেই এই প্রশ্নটি এসেছিল। আশা করি তোমরা এই টেকনিকটা বা এই ক্রিটিক্যাল বিষয়টা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা সমাধান করব গ নম্বর প্রশ্নটির। গ নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে দেখো, p = 2 হলে সমীকরণটি সমাধান করো। তাহলে সমীকরণটি কোনটা ছিল, এই যে 2 নম্বর উদ্দীপকটুকু। তাহলে এই 2 নম্বর উদ্দীপকটুকু লিখে নিতে হবে এবং এই যে p = যে 2 দেওয়া আছে সেটা আমরা লিখে নিতে পারি। আর নতুবা আমরা এটা তুলে নিয়ে এটা যখন মানটা বসাবো ডান পাশে যেহেতু দিয়ে আমরা লিখতে পারি। তো আমি কি করতেছি, গ নম্বরটা লিখে, এটা দেওয়া আছে বরং লিখিয়ে নিচ্ছি শুরুতে। দেওয়া আছে, দেওয়া আছে কি যে p = কত, p = 2, এটা আমি লিখে নিলাম। তারপরে আমাদের এই ইনফরমেশনটুকু, যে ইনফরমেশনটুকু এখানে দেওয়া রয়েছে উদ্দীপকে, তো এখানে আমরা লিখব এখন। এখন এই ইনফরমেশনটুকু কি ছিল, cos θ প্লাস 5, তার সাথে ইনটু দেওয়া আছে এখানে cos θ, cos θ, তারপরে মাইনাস এখানে কি দেওয়া আছে sin স্কয়ার থিটা, তারপরে এখানে ইকুয়াল টু p। আমরা এই জায়গায় p এর মানটা এখন বসিয়ে দেবো, এটা 2। আর এখানে এখন তোমাদেরকে প্ল্যান করতে হবে। দেখো এখানে cos θ এদের সাথে গুণ আছে, তাহলে গুণ থাকলে আমরা যা এখানে দেখা যাবে সেটাই আমরা করব। তাহলে cos θ cos θ সাথে গুণ করব, তাহলে cos স্কয়ার θ হবে। cos θ 5 এর সাথে গুণ করব, তাহলে 5 cos θ হবে মাইনাস sin স্কয়ার θ। এখন একটা বিষয় লক্ষণীয় যে এখানে দেখো cos স্কয়ার থিটা, এখানে কিন্তু মাইনাস sin স্কয়ার থিটা। এখানে যদি প্লাস থাকতো তাহলে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার জন্য কিন্তু 1 বসাই দিতাম। তাহলে এখন কাজ হচ্ছে আমাদের হয় cos স্কয়ারকে এখানে রিমুভ করে sin এর দিকে যেতে হবে, আর নতুবা sin স্কয়ারকে রিমুভ করে cos স্কয়ারের দিকে যেতে হবে। তাহলে আমাদেরকে এটার জন্য প্ল্যান করতে হবে। সেটা হচ্ছে দেখো, যদি আমি এই cosকে sin এর দিকে নিয়ে যাই তাহলে ঠিক আছে এই cosটা sin হবে এবং এটাও sin, কিন্তু এই cosকে sin এর দিকে নিয়ে যাওয়া যাবে না, কেননা এর কোনো স্কয়ার বা কিউব বা 4 এই জাতীয় কিছুই দেওয়া নেই। আর এইটাকে যদি আমি এই sin স্কয়ারকে যদি আমি cos স্কয়ারের দিকে নিয়ে যাই তাহলে দেখো এটা তো cos আছে, এখানেও cos রয়েছে এবং এটাও cos হবে। তো সবাই কিন্তু cos এর দিকে যাবে। আর তোমরা জানো ত্রিকোণমিতি প্রশ্নগুলো সমাধান করতে গেলে সাধারণত আমাদেরকে একদিকে যেতে হয়। তো এখন তোমরা কিভাবে এই sin স্কয়ারকে cos এর দিকে নিয়ে যাবা নাকি এই cos স্কয়ারকে sin এর দিকে নিয়ে যাবা, এই বিষয়টা কেমনে কি করবা, সেটি হচ্ছে তোমরা জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তোমরা 1 রিলেটেড 3টি সূত্র জানো, এটি হচ্ছে 1 নম্বর, পাশাপাশি আরো 2টি রয়েছে, সেই দুটি আমি এখানে আলোচনা করতেছি না, নাহলে ভিডিওটি আমার অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে, তো এখানে এই সূত্রটি তোমরা মুখস্থ রাখবা, আর বাকি যে 2টা সূত্র এখান থেকে তোমরা নিজেরাই অ্যানালাইসিস করে নেবা সমাধানের নিয়মে। তোমরা জানো সমাধানের নিয়মে কি হয়, একটা রাশিকে এখানে আমি যদি রেখে দিতে চাই sin স্কয়ার থিটাকে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে, বা আমি যদি cos স্কয়ার থিটাকে এখানে রেখে দিতে চাই তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। কারণ সমাধানের নিয়ম অনুসারে তোমরা জানো এটা যদি রয়ে যায় তাহলে এটা ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে প্লাস রয়েছে। সিমিলারলি এখানে cos স্কয়ারটাকে রেখে দিলাম, তাহলে sin স্কয়ারটা এই পাশে যায় মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, আর এই যে 2টা সূত্র এটা নিজের তোমরা কল্পনা শক্তি বা সমাধানের রুলস খাটিয়ে এই 2টাকে তোমাদেরকে বানানোর ক্ষমতা রাখতে হবে। তাহলে এখন চিন্তা করে দেখো যে তোমরা যে sin স্কয়ারকে যদি তোমরা এখান থেকে রিমুভ করতে চাও, রিপ্লেস করতে চাও, বা sin স্কয়ারের পরিবর্তে কাউকে নিয়ে আসতে চাও, তাহলে নিয়ে আসতে হবে 1 মাইনাস cos স্কয়ার। সো এই জায়গায় আমি 1 মাইনাস cos স্কয়ার লিখবো। আর এই জায়গায় যদি আমি 1 মাইনাস cos স্কয়ার লিখি তাহলে সবাই cos এর দিকে
চলে যাবে। তো আমি তাই করব এখানে। তাহলে এখানে আগের থেকে কস স্কোয়ার ছিল তা লিখলাম, প্লাস এখানে 5 কস থিটা দিলাম, মাইনাস এখানে মাইনাস রয়েছে যার কারণে এই সাইন স্কোয়ারের পরিবর্তে যে আমি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখবো, যার কারণে আমি ব্র্যাকেট ইউজ করব। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি ব্র্যাকেট ইউজ করতাম না, কারণ আমরা জানি যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাসের কারণে এই ব্র্যাকেটের ভিতরে যে অন্যান্য পদগুলোর যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, যার কারণে তোমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। আর তোমরা যদি ব্র্যাকেট না ইউজ করো তাহলে এই মাইনাসটা মাইনাসই রয়ে যাবে, তাহলে তোমার অঙ্ক আর হবে না। তো এই পাশে 2 ছিল, আমি 2 রেখে দিলাম। দেন আমরা এখন আবারও কাজ করব, কস স্কোয়ার থিটা দিলাম, এখানে 5 কস থিটা এটাও আমি বসিয়ে দিলাম। আর এখানে আমি বলেছিলাম মাইনাস প্লাসে মাইনাস হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হবে। কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2, আর নতুবা আমরা 2টাকে বাম পক্ষে নিয়ে আসতে পারি, মাইনাস দিলাম, এটা ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে কস স্কয়ার থিটা, এখানে কস স্কয়ার থিটা, তাহলে আমাদের 2 কস স্কয়ার থিটা, কারণ দুইটাই হচ্ছে প্লাস। যদি একটা প্লাস একটা মাইনাস হতো তাহলে কেটে দিতাম। তারপর এখানে 5 কস থিটা, আমি 5 কস থিটা এখানে লিখলাম। তো এরপর দেখো এখানে -1 আর এখানে -2, তাহলে কি কত হবে? -3 ইজ ইকুয়াল টু কত? 0। তো এখন তোমরা যদি খেয়াল করে দেখো এই জায়গাটাকে, এই যে কস স্কোয়ারের জায়গাটাকে তোমরা যদি এক্স চলক বিবেচনা করো, আর তার সামনে এখানে যদি 2 আছে 2 দিলাম, আর এটাকে এক্স চলক মনে করলে এর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস প্লাস দিলাম 5 কস থিটাকে, তাহলে 5 দিলাম, আর এখানে এক্স দিলাম, তারপর মাইনাস মাইনাসই দিলাম, আর এই জায়গায় 3 দিলাম। তাহলে তোমরা খেয়াল করে দেখো দেখি এটা একটা উৎপাদক কিনা, আর এটা উৎপাদক হলেও এটা একটা কি মিডিল টার্মের মতো উৎপাদক, কাজেই এটা মিডিল টার্ম। তোমরা যদি এটা করতে জানো তাহলে এটা যদি মিডিল টার্ম হয় তাহলে এটাও আসলে ত্রিকোণমিতিতেও মিডিল টার্ম হবে। 2টা আমার একটু নিচে হয়ে গেছে, 2টা আসলে সমান সমান বরাবর। তো এটা মিডিল টার্ম যদি করতে হয় তোমরা জানো যে মিডিল টার্মের এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি কি করতে হয়? গুণ করে নিতে হয়। 2 আর 3 কত? 6। তাহলে আমাদেরকে এখানে এমন দুটি সংখ্যা সিলেক্ট করতে হবে, এমন দুটি সংখ্যা সিলেক্ট করতে হবে যেন গুণ করলে 6 হয়। এখন তোমরা মনে করতে পারো যে 2 আর 3 গুণ করলে কিন্তু 6 হয়। ঠিক আছে, আমি এখানে 3 2 গুণন দিলে 6 হবে, কিন্তু মনে রাখতে হবে এই যে এখানে বিয়োগ রয়েছে, বিয়োগ করে যেন 5 হয়। এই যে এখানে যে চিহ্নটা থাকবে, এইখানে মাইনাসের যে চিহ্নটা রয়েছে, এই মাইনাসের কারণে আমরা বুঝলাম যে ওই দুটি সংখ্যাকে আবার বিয়োগ করে এই 5 মিটাইতে হবে। তোমরা খেয়াল করো 3 থেকে 2 বাদ দিলে কিন্তু এই 5 হবে না, বা বিয়োগ করলে 5 হবে না। তাহলে আমার এই 3 এবং এই 2 কিন্তু গ্রহণ করা যাবে না মিডিল টার্মের জন্য। তাহলে আমরা আরও একটা যদি অপশন খুঁজে নেওয়ার চেষ্টা করি, একটা নিয়ে যদি 6 আর একটা যদি 1 নেই, তাহলে 6 আর 1 গুণ করো 6 হবে। মজার ব্যাপার হলো এই 6 থেকে যদি 1 বাদ দাও তাহলে কিন্তু 5 হবে। তোমরা সাধারণত বীজগণিতের উৎপাদকের বিশ্লেষণের সময় এই মিডিল টার্ম বিষয়গুলো জেনে এসেছো। যদি ভুলে যাও প্রয়োজনে আরও একবার রিভাইজ করে নিবে। তো আমরা দেখলাম 6 এবং 1 নিতে হবে। তো এখানে এক চলকের পরিবর্তে জাস্ট এখানে cos থিটা রয়েছে, আমরা cos থিটাই বসাবো। তাহলে এখানে লিখে দেই 2 cos স্কোয়ার থিটা, আর এখানে আমাদেরকে লিখতে হবে 6, আর এখানে যে মানটা থাকবে যে, আর এখানে যে চলকটা থাকবে, এখানে চলক হিসেবে আমরা cos থিটাকে পেয়েছি, cos থিটা দিলাম, এবং 1 cos থিটা আমাদেরকে লিখতে হবে। আর এখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম ইজ ইকুয়াল টু 0। এখানে 1 দেওয়ার দরকার নাই, কিন্তু আমি তোমাদের বোঝার স্বার্থে এখানে 1 দিয়েছি। তো তোমাদের অনেক স্টুডেন্টদের এটাও প্রবলেম থাকে যে এখানে কি চিহ্ন ব্যবহার করবো, সেটার জন্য আমি বলে দিই যে চিহ্ন দুইটা এখানে দেওয়া থাকবে সেই চিহ্ন দুইটা গুণ করে যা হবে সেটা এখানে দিবা, প্লাস মাইনাসে মাইনাস। এত গবেষণা করার কোনো দরকার নাই। তো এরপরে আমরা কি করব? কমন নেওয়ার পালা। এখানে আমরা কমন নেব কাকে? এখানে 2, এখানে 6, তাহলে 2 কমন যাবে। এখানে cos স্কয়ার থিটা, এখানে cos থিটা, সো cos থিটাও কমন যাবে। আমি cos থিটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে কি cos থিটা প্লাস এখানে 3 থাকবে, আর cos থিটা তো কমনে গেছে। আর এখানে দেখো দুইটাই দুই রকমের, এখানে কমন নেওয়ার মতো কিছুই নেই। কমন নেওয়ার মতো কিছু না থাকলে 1 কমন নিতে হবে। তাহলে 1 যদি আমার কমনে গেল তাহলে এখানে cos থিটা বসলো, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস কত? 3। তোমরা যদি এই 1টা দিয়ে দাও তাতেও কোনো সমস্যা নেই, 0। এখন আমরা জানি এই cos থিটা প্লাস 3 আর এই cos থিটা প্লাস 3 দুটোর মধ্যে আরও একটা কি করতে হবে? কমন নিতে হবে। তাহলে নিয়ে নিই আমরা, তাহলে কি cos থিটা প্লাস কত? 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1। আমরা এখানে লিখবো 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা জানি দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে 0 লেখা যায়। দ্যাট ইজ cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এখানে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু -3।
দেখো কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু -3 নেই, কাজে আমাদের এটা সমাধানের জন্য গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা ইহা বলবো, ইহা গ্রহণযোগ্য নয়। এর পিছনে কারণ কিছু লেখার দরকার নাই। তো এটাতে আমরা আসি এখন। এটাতে যদি দেখো তোমরা, তাহলে 2 cos θ এখানে রয়ে গেল, দ্যাট ইজ এই যে 1 রয়েছিল এটা আমরা ডান পাশে দিয়ে দিলাম, তাহলে এদিকে মাইনাস ছিল ওই পাশে যায় প্লাস হয়ে গেল। দেন এখানে cos θ ইকুয়াল টু 1, আর এই 2 এখানে গুণ আকারে আছে, এটা এখানে ভাগ হয়ে যাবে। যেহেতু এটা একটা কসের অঙ্ক, তাহলে তোমাদেরকে মনে করতে হবে কস কত ডিগ্রিতে হাফ রয়েছে। তোমরা যারা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান রয়েছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, তোমরা সেগুলো মুখস্থ জানো। আর যদি মুখস্থ না করো তাহলে তোমরা প্রয়োজনে আরো একবার মুখস্থ করে নিবা। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান, তার আমি এখানে cos কি করলাম 60 ডিগ্রি দিলাম। এই পাশের cos আর এই পাশের cos কে আমরা এখন কেটে দেব, দ্যাট ইজ তাহলে আমরা থিটা পেয়ে যাব। তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের যে থিটার মানটা বের করতে বলেছিল সেই থিটার মানটা আমাদের বের হয়ে গেল, এবং তাদের একটি কন্ডিশন ছিল যে এটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। আর আমরা দেখো এখানে কিন্তু সূক্ষ্মকোণই পেয়েছি, কেননা থিটার মান 60 ডিগ্রি পেয়েছি, আর 60 ডিগ্রি হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। কেননা 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, সুতরাং ওদের শর্তকে সাপোর্ট করেছে, আর এই জন্যই আমার উত্তরটি ঠিক রয়েছে। যার কারণে আমরা এখন শেষে লিখে দিতে পারি যে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমার গ নম্বরের অ্যান্সার। তো আশা করি চট্টগ্রাম বোর্ড 2025 সালের ক, খ, গ এই 3টি প্রশ্নের সমাধান তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য। দেখা হবে এর পরবর্তী টিউটোরিয়ালে। তবে পরবর্তী টিউটোরিয়ালে কি কি প্রশ্নের সমাধানের প্রয়োজন কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেটি করে দেওয়ার চেষ্টা করব।